বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দিচ্ছেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন সংসদ সদস্য, অত্যন্ত প্রিয় সংসদ সদস্য, তরুণ রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে বসা। আমার বায়ে বসা আছেন ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মাওলা রনি। আর আমার ডানে রয়েছেন 18 দলীয় জোট নেতা এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আতালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। গোলাম মাওলা রনি, প্রধানমন্ত্রী বলেছেন যে তত্ত্বাবধায়ক নয়, যেটি ওনারা বলছেন তত্ত্বাবধায়ক চাই, আর প্রধানমন্ত্রী বলছেন যে তত্ত্বাবধায়ক চাইলে নির্বাচন হবে না। তো আপনি কি মনে করেন নির্বাচন কি হবে? ওনারা তো তত্ত্বাবধায়ক চাইছেন এবং আমার মনে হয় চাইবেন। গতকালকের পার্লামেন্টে এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নিজেই একটা বিবৃতি দিয়েছেন যে ওনার এই বক্তব্যটা আসলে ওইভাবে প্রচারিত হয়নি যেভাবে তিনি বলেছেন। না, উনি যেটা বলেছেন সেটা বুঝিয়েছে তৃতীয় পক্ষ অন্য কাছে বা যারা আসবেন তারা আর ছাড়বেন না, সেটা আর ছাড়বেন না, সহজে ছাড়তে চাই। এখন আমাদের দলের আপনার যে প্রশ্ন যদি সরাসরি সেখানে চলে যাই, এখনো পর্যন্ত দলের যারা কর্তা ব্যক্তি আছে, নেতৃবৃন্দ আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তাদের যে দৃঢ়তা এবং তাদের যে সিয়ার্স মনোভাব, সেই সিয়ার্স মনোভাবে মনে হচ্ছে যে তারা স্থিরভাবে দৃঢ় প্রতিজ্ঞ এবং কনফিডেন্ট, আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী যে নির্বাচন বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে এবং বিএনপি যথানিয়মে সংবিধান মেনে এদের অধীনে নির্বাচন করবে এবং সেই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সেটা যদি সিটি কর্পোরেশনের মতো আমাদের বিরুদ্ধেও যায়, আমরা সেই জনরায় মেনে নেব। কিন্তু আমরা যেহেতু একটা সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেটা করব। এর ব্যত্যয় আসলে আমরা এখন পর্যন্ত দেখিনি। আর যে প্রসঙ্গটা দ্বিতীয় হয়তো আপনি প্রশ্ন করবেন, সেটা হচ্ছে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে যে আমাদের যে পরাজয়টা হলো, এই পরাজয়টা জাতীয় নির্বাচনে আমাদের কোনো প্রভাব ফেলবে কিনা এবং একই সঙ্গে এটা নিয়ে আমরা চিন্তিত কিনা বা এটা নিয়ে আমরা কি ভাবছি। এবং তার আগে আরো কিছু ছোট ছোট নির্বাচন আছে, কিছু বড় নির্বাচনও হয়তো হবে। ঢাকা সিটি কর্পোরেশন, গাজীপুর আছে, সেগুলোতে আবার আমার বক্তব্য হলো যে প্রথমে একদিন দুই দিন আমি দেখেছি, মানে আপনার কাছে একেবারে সত্য কথা বলি, যে আমাদের যে অনেক সংসদ সদস্য তারা কিন্তু হতাশ ছিল যে এইভাবে যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা পরাজিত হলাম, এটার ফলাফল কি আসলে আমাদের বিরুদ্ধে যাবে কিনা। কিন্তু এই হতাশা তাদের ভিতরে কাজ করেছে একদিন মাত্র। এরপর দেখি যে না, তারা সবাই আবার আত্মপ্রত্যয়ী হয়ে গেছে যে এই পরাজয় হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের বিরুদ্ধে গেছে, কিন্তু এই পরাজয়ের মূলে আমরা যে কারণগুলো চিহ্নিত করেছি, সার্টেন করেছি যে এই কারণে আমরা পরাজিত হয়েছি, তাতে দেখলাম যে আমাদের সাংগঠনিক কিছু ভিত্তিতে দুর্বলতা ছিল, কিছু নির্বাচন যে পরিকল্পনা ছিল, পরিকল্পনাতে যে জিনিসগুলোকে আগে আনা উচিত ছিল বা যে জিনিসগুলো পরে নেওয়া উচিত ছিল, সেই জিনিসগুলো আমরা সঠিক সময় সঠিকভাবে করিনি। কেমন করিনি আপনি চিন্তা করুন, যে বিএনপি প্রত্যেকটা লোক আদা জল খেয়ে সেখানে নেমেছিল। আপনি যদি ধরুন বিএনপিতে যিনি বর্তমানে প্রার্থী হলেন বরিশালে, আহসান হাবিব কামাল, আহসান হাবিব খান, আর যিনি সরোয়ার সাহেব যিনি ছিলেন, তাদের দুজনের মধ্যে যে দা কুমড়ার সম্পর্ক, এটা সবাই জানে বরিশাল, অসম্ভব দা কুমড়ার সম্পর্ক, তারা মরে গেলেও একসাথে হতো না কখনো। সে তুলনায় আপনি যদি ধরেন আমাদের আবুল হাসনাত আবদুল্লাহ সাহেবের সঙ্গে আমাদের হিরণ সাহেবের সঙ্গে যে সম্পর্কটা ছিল, তুলনামূলকভাবে সামাজিক সম্পর্কটা তাদের মধ্যে বহাল ছিল। আর বিএনপির প্রার্থীদের মধ্যে এবং সংসদ সদস্যগণের মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে সামাজিক সম্পর্ক ছিল না। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে ঠিক সেই সামাজিক সম্পর্কটা দীর্ঘদিন তাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ ছিল, সেটা কিন্তু তারা এক হয়ে গেছে, মানে তারা একটা স্ট্রিক্ট ডিটারমিনেশন চলে আসছে। কিন্তু আমরা কি করলাম, আমরা ঠিক ওদের মতো ঠিক সেম কাজটি করতে পারিনি। এক, দুই নম্বর হলো যে নির্বাচনের সেই পোলিং এজেন্ট নিয়োগ থেকে শুরু করে আরো কতগুলো নির্বাচন দিনের অ্যাক্টিভিটিস আছে, কাজকর্ম আছে, সেই কাজগুলো তারা খুব সুকৌশলে এবং চমৎকারভাবে করেছে। যেভাবে আমরা যে নির্বাচনগুলো যে কটাতে জয়লাভ করেছি, ওই একই নির্বাচনগুলোতে আমরা যে কৌশলগুলো করে জয়লাভ করেছিলাম, ওই কৌশলগুলো করেই বিএনপি এবার জয়লাভ করেছে। আর আমরা ওই জিনিসগুলো না করে আমাদের ভিতরে যেমন দেখা গেল অতি উচ্চাভিলাষ এবং অতি কনফিডেন্ট, যেমন আমাদের হিরণ সাহেব বলেন বা আমাদের মেয়র লিটন সাহেব বলেন, এই দুজন যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। তাদের একটা ধারণা ছিল তারা যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন, এই কাজের বিনিময়ে তারা ভোট পাবেন, তাদের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দের দরকার নেই। আবার অন্যদিকে কামরান সাহেব এবং আমাদের খালেক সাহেব, তাদের একটা ধারণা ছিল যে আমরা হলাম গিয়ে একদম অজেয়,
হ্যাঁ, অপরাজিত, আমরা কখনো পরাজিত হইনি, তাদের ভিতরে একটা অহমিকা কাজ করতো। আমরা প্রো পিপল, জনগণের সাথে আমাদের একটা চমৎকার সুসম্পর্ক। ফলে কি করলাম না করলাম ডাজ নট ম্যাটার, আমরা জয়লাভ করবই। ফলে আমাদের যে কেন্দ্রীয় একটা সেন্ট্রাল কমান্ড কাউন্সিল ছিল না এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করার জন্য। আপনি দেখেছেন যে পেপারে এসছে বা মিডিয়াতে দেখেছি, অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতাই তো সব নির্বাচনে ছিলেন। এবং ঠিক ওইভাবে নয়, আমি ইতিমধ্যে আপনার দলের যিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তোফায়েল আহমেদ, তিনি তো অনেক নির্বাচন পরিচালনার দায়িত্বই পেয়েছেন, আমরা দেখেছি এই বিগত 4 বছর 4.5 বছরে, এবং তিনি এই নির্বাচনগুলোতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ঠিক আছে, তোফায়েল ভাই গেছেন, মানে কিভাবে গেছেন আপনি চিন্তা করেন। আমির হোসেন আমর ছিলেন, ওনারা গেছেন, যেমন সকালবেলা গেছেন প্লেনে গেছেন, বিকেলবেলা চলে আসছেন বা তারপর দিন চলে আসছেন, একটা মিছিল করেছেন, মিটিং করেছেন, দূর থেকে হাত নাড়িয়েছেন, হাই হ্যালো টাটা। কিন্তু এটা কিন্তু নির্বাচন নয়। নির্বাচন হলো তোফায়েল আহমেদকে যদি অ্যাসাইন করা হতো যে আপনি ওখানে 7 দিন থাকবেন, তাহলে তুমি প্রথম কাজ করতেন, তুমি সেন্ট্রাল কমিটি করেছো কি করে, তোমার এখানে প্রচারণা কমিটি কে কে আছে, বাজেট কি, সকাল রাত কটা পর্যন্ত এগুলো করা হয়নি। এত গুরুত্বপূর্ণ নির্বাচন 4টে সিটি কর্পোরেশনে, সেটি আমরা কিভাবে ধরে নিই? কারণ আওয়ামী লীগ তো নির্বাচনের দল, আপনারা নিজেরাই বলেন, এত অভিজ্ঞ, এত, এবং যেসব প্রার্থীরা তারা তো অতীতে নির্বাচন করেছেন। ওটাই বললাম যে আমরা অতীতে যেভাবে জয়লাভ করেছি কষ্ট করে, আমাদের যে কোনো কারণে প্রার্থীদের মধ্যে এবং আমাদের আরো অনেকের মধ্যে একটা অহমিকা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছে যে আমরা জয়লাভ করব। ফলে ওনারা যেরকম অভিযোগ করেন যে আপনারা ধরেই নিয়েছেন বা প্রার্থীরা ধরেই নিয়েছেন যে 2021 সাল পর্যন্ত সবকিছু আমাদের ঠিক তা নয়। এখানে হয় কি যে কিছু কিছু মানুষ তো সব দলই আছে, বিএনপি তো আছে, আমাদের দলে আসে, যারা এত ভেবে চিন্তা কথা বলে না, বোকার স্বর্গে বাস করে। এখন কিছু কিছু লোক হয়তো এখনো চিন্তা করে আওয়ামী লীগের মধ্যে যে না, আমরা গত বছর যেভাবে 250 সিট পেলাম, এই বছর 250 সিট পাবো। আবার কিছু আমাদের মধ্যে হতাশাবাদী লোক আছে আমাদের মধ্যে, যে আমাদের মধ্যে আর ক্ষমতা আসা হলো না। আবার বিএনপির মধ্যে কিছু লোক আছে, তারা মনে করছে কালকে ক্ষমতা চলে আসবে। আবার কিছু লোক আছে, তারা বলছে জীবনেও বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সারা জীবন আওয়ামী লীগের ক্ষমতায় থাকবে। এবং এটাই রাজনীতি। কিন্তু বাস্তব অবস্থা হলো যে এখন এই মুহূর্তে নির্বাচনের আগে আপনি যদি সেই 70 সন থেকে ধরেন, প্রত্যেকটা নির্বাচনের আগে একটা সিনড্রোম দেখা দেয়। সেই সিনড্রোম হলো যে এন্টি এস্টাবলিশমেন্ট আপনার একটা সেন্টিমেন্ট, যে যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে একটা জনমত অকারণে, যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা আওয়ামী লীগ সরকার তুমি পছন্দ করো না, কেন করো না, বলে করি না, এমনি এমনি করি না, আমার ভালো লাগে না তাই করি না। যেমন কামরান সাহেবের বিরুদ্ধে সবাই জিজ্ঞাসা করেছে যে আচ্ছা লোকটা অপরাধ কি করেছে, তুমি কেন ভোট দেবে না? তো অনেকে বলছে যে না, উনি তো 18 বছর যাবত আসেই, হ্যাঁ 21 বছর যাবত সে আসে, তো দেখি না নতুন একজন লোক কি করে, এত বড় বড় কথাবার্তা। এই যে একটা সেন্টিমেন্ট। এবং অনেকগুলো পত্রিকায় দেখলাম যে আরিফ সাহেব সম্পর্কে বললো যে ওনার ভাগ্য এবার 7 দিন আগে বললো যে ছক্কা 6 ফুলের মতো তিনি পাশ করে যাবেন। এখানে ছক্কা 6 ফুলকে একটা প্রেক্ষাপটে মানুষ পরিবর্তন চাচ্ছিল। এখন কামরান সাহেবকে যে ভোট দিল কোনো নাই। তা আমার একটা বক্তব্য হলো যে মানুষের মাইন্ড সেট আপ আমাদের রাজনীতিতে, এটা নিয়ে আমি আছি, পার্থ সাহেব আছেন, আমাদের কিন্তু নতুন করে চিন্তা করতে হচ্ছে যে আমরা যে জনগণের কাছাকাছি যাব বা আমরা জনগণের জন্য সেবা করব বা জনগণের জন্য দাঁড়াবো, আমাদের বেসিসটা কি, আমাদের ফান্ডামেন্টালটা কি। সেই ফান্ডামেন্টালটা যদি প্রো পিউপিল হয়, তাহলে খালেক সাহেব ফেল করলেন কেন, আমাদের ভাবতে হবে। যদি প্রো পিউপিল হয়, জনগণের সাথে খুব খাতি, রাত দিন 24 ঘন্টা দরজা খোলা রাখছি, চা বিস্কিট খাচ্ছি, মানুষের বউ বাচ্চা থেকে শুরু করে সবাইকে আদর করতেছি, সম্মান করতেছি, কিন্তু আমাদের হলো না। আবার যদি ধরি যে আমরা এলাকার জনগণের জন্য কাজ করছি, প্রচন্ডভাবে জনগণের কাজ করতেছি, সেখানে তো লিটন সাহেব বা আপনার হিরণ সাহেব করেছেন, তো তারা তো পাশ করলো না। তো এখন এই 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে আহত হলো যে আমার যে কতগুলো রাজনৈতিক বিশ্বাস ছিল যে এই কাজ করলে বোধ হয় আমি কোনো অবস্থায় জনগণের প্রতি ডিপেন্ড করতে পারবো। কিন্তু আমার কাছে এই নির্বাচনের পরে মনে হচ্ছে যে আমাকে নতুন করে ভাবতে হবে এবং গবেষণা করতে হবে যে এই 4টা সিটি কর্পোরেশনে কেন আমরা পরাজিত হলাম। আবার বিএনপি যেটা বলছে যে না, পার্থ হিসেবে বলবো যে না, জাতীয় জীবনে হলমার্ক কেলেঙ্কারি, সালমান রহমানের কাণ্ড, শেয়ার মার্কেট, এটার ধাক্কা গিয়ে এই 4টি সিটি কর্পোরেশনে পড়েছে। আমি মনে করব এটা ঠিক না, একদম ঠিক না, কোনো ধাক্কা পড়ে নাই। এটার মধ্যে একটা ভীষণ রকম আমাদের যে বাংলাদেশের মানুষের যে মন এবং মানসিকতা, এই মানসিকতা নদী আপনি দেখেছেন যে আমি বড় বড় নদীগুলো দেখেছি, ইয়াংশি নদী দেখেছি, হুয়াংহো নদী দেখেছি, নীল নদ দেখেছি, এত স্ট্রেট যায়। আর আমাদের ঘোড়ার ডিম ছোট ছোট নদী 2 কিলোমিটার যায় 4 কিলোমিটার বাঁকাঝুঁকা করে, হ্যাঁ। এবং আমাদের যে সর্পিল গতি, আমাদের দেশের যে সাপগুলো আছে, হ্যাঁ, না আমি বলতেছি মানুষের মানসিকতা মামা। তো যেটা আছে আমাদের যে নদীগুলো 3 কিলোমিটার প্রবাহিত হয়ে 4 কিলোমিটার এঁকে বেঁকে যায়। তা আমাদের যে সর্পিল গতি বলে না, সাপের গতি, আমাদের সাপগুলো যেভাবে আঁকা বাঁকা হাঁটে, আপনি পৃথিবীর অন্য কোনো দেশের সাপ কিন্তু এইভাবে আঁকা বাঁকা হাঁটে না, ওদের সাপগুলো কিন্তু একটা স্ট্রেট ওয়েতে যায়। তো এই যে বাংলাদেশ
উল্টা হাঁটে। বাংলাদেশের ইভেন আপনি যদি দেখেন বাংলাদেশের কুকুরগুলো, আপনি কুকুরের মাথা দিকে আপনি বুঝতে পারবেন না যে ঠ্যাং, সামনের ঠ্যাং একদিকে যাচ্ছে, পেছনের দিক ঠ্যাং একদিকে যাচ্ছে, এবং দে আর বার্কিং, তারা শব্দ করছে, এবং তারা যে এই যে বিষটা খায়, বাজে জিনিস খায়। আপনি জার্মানির যে মানে ব্র্যান্ডেড কুকুরগুলো কিন্তু কোনো বাজে জিনিস খায় না, জোরে ডাকাডাকি করেন, এবং তারা যে কুকুর দৌড়ায় ঘোড়ার মতো, ওদের কুকুরগুলো ঘোড়ার মতো জাম করে দৌড়ায়। আর আমাদের কুকুরগুলো হয় কি, বাম পাশ 6 ইঞ্চি বাঁকা থাকে, ডান পাশ 6 ইঞ্চি বাঁকা থাকে। এই যে যেটা বিশেষত্ব, এই বিশেষত্ব থেকে মনে হচ্ছে যে আমাদের মন মানসিকতা ঠিক এরকম। আমাদের যে মশাগুলো গান করে, আমি যে ইন্দোনেশিয়াতে মশা দেখলাম, কোনো মশা ভন ভন শব্দ করে না, এসে টুস করে কামড় দিয়ে চলে যায়। আমাদেরগুলো করে কি, কামড় দেওয়ার আগে 1 ঘন্টা গান করবে, আপনি করবেন তালি মারবেন, তারে তাড়াবেন, ধরার চেষ্টা করবেন। তো এই যে প্রত্যেকটা জিনিস এই দেশে অদ্ভুত। এবং এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটি, আমি পুরোটা উচ্চারণ করব না, উচ্চারণ যোগ্য আমার কাছে মনে হয় না, যে বাঙালির ভালোবাসার সঙ্গে তিনি একটি বিশেষ প্রাণীর ভালোবাসার এক্সারসাইজের তুলনা করেছিলেন। সেটি আমি উচ্চারণ করলাম না, কোন প্রাণী এবং কোন প্রাণীর ভালোবাসার এক্সপ্রেশনটা কি হবে সেটি আমার কাছে মনে হয় এখানে করার যোগ্য না। বিষয়টা হচ্ছে যে যখন দেয় সবটুকু দেয়, এবং যখন তুলে নেয় সবটুকু তুলে নেয়, সবটুকু তুলে নেয় না, মানে অলমোস্ট সবটুকু তো তুলে নেয়, সবটুকু তুলে নেয় সুদাসল সহ। সুদাসল জান বলে কি, আমি ব্যারিস্টার পার্থর কাছে আবার ওই প্রশ্নের উত্তরটি আপনি যদি এক লাইনে বলেন যে নির্বাচন কি হচ্ছে কিনা, আমি যেটি প্রশ্ন করেছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্ধারিত সময়ে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্ধারিত সময় নির্বাচন হচ্ছে। ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু কি হবে ফলাফল সেই ব্যাপারে আমি বলতে পারবো, কিন্তু নির্বাচন হচ্ছে এবং গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হবে। ব্যারিস্টার আলী রহমান পার্থ, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত পোর খাওয়া একজন, সব বিবেচনায় ক্ষমতায় থেকে, ক্ষমতার বাইরে থেকে, এবং নিঃসন্দেহে তার কথার একটা গুরুত্ব রয়েছে। এবং আমরা যদি তার কথাকে গুরুত্ব দিই, তাহলে আপনাদের সামনে অপশন হচ্ছে দুটো। একটি হচ্ছে তার অধীনে বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলি না কেন, মানে এখন যারা ক্ষমতা আছেন তাদের অধীনে বা আপনাদের কিছুটা অংশীদারিত্ব নিয়ে একটি নির্বাচন করা। আরেকটি হচ্ছে আপনাদের ভাষায় যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার, যে ধরনের সরকার, সেই ধরনের একটি সরকারের অধীনে নির্বাচন করা, এবং সেই ধরনের সরকারের আয়ুষ্কালটা অনেকখানি লম্বা। তো কোন অপশনটি আপনারা বেছে নেবেন? আপনাকে ধন্যবাদ। না, রনি ভাই ঠিক যে কথাটা বলল, চেয়ার্স মনোভাব, যে এই সরকারের মধ্যে যে সরকার মোটামুটি দৃঢ় প্রত্যয় যে তত্ত্বাবধায়ক সরকার হবেন না এবং সরকারের অধীনেই নির্বাচন হবে। আমরাও এইভাবে চেয়ার্স একদম যাকে বলে, আমরা মোটামুটি ভাবে দৃঢ় প্রত্যয় যে আমরা এই ধরনের কোনো নির্বাচন হতেও দিব না, এবং এই ধরনের কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণও করব না। বিকজ এটা আমাদের কথা না, এটা বাংলাদেশের হতে না দেওয়ার পন্থাটা কি হতে না, ইন আ সেন্স যে আমরা আন্দোলন করব এবং মানুষ এমনি ভোট দিতে যাবে না, কারণ সেদিন হয়তো হরতাল থাকবে, এবং মানুষ যখন দেখবে যে বিএনপি বা 8 দলীয় জোট সেরা নেই, এমনি ভোট দিতে কেউ যাবে না, কারণ মানুষ চিন্তা করবে এইটা অ্যাকসেপ্টেবল হবে না। কারণ ছিল, আমি মনে করি, আমিও পার্সোনালি বিলিভ করি যে এই ধরনের একটা নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হওয়ার সম্ভাবনা ছিল, সেটা যদি প্রথম থেকেই নরিশ করা হতো। আওয়ামী লীগ দিন বদলের কথা বলে আসার পর যদি বিরোধী দলের সাথে সেরকম সম্পর্ক থাকতো, আমাদেরকে কথায় কথায় এই মামলা মোকদ্দমা না দিয়ে, মাঝে মাঝে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়ে, বিভিন্ন পাবলিক মিটিংয়ে আমরা কথা বললে আমাদেরকে হয়রানিমূলক কাজ, এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীর সাথে যে আচরণ, এবং প্রত্যেকটা জিনিস যদি আপনি যদি শেষ মুহূর্তে বলেন যে তোমরা আমার অধীনে নির্বাচন করো, বিকজ আপনি ভালো করেন জানেন জলিল ভাই, নির্বাচনগুলিতে অনেকগুলি উইং থাকে, তাই না? আপনি ডিসি থাকবে, এসপি থাকবে, ওসি থাকবে, নির্বাচন কমিশন থাকবে, জুডিশিয়ারি থাকবে, অনেক কিছু থাকবে। এত পলিটিসাইজ করা হয়েছে যে আমরা কোনোভাবেও এটা বিশ্বাস করতে পারবো না যে আমরা আওয়ামী লীগের অধীনে, আমরা কেন, সারা বাংলাদেশের মানুষও যদি আপনি জিজ্ঞেস করেন, কেউ বিশ্বাস করবে না যে ওই ধরনের একটা নির্বাচন সম্ভব বাংলাদেশে। আর আওয়ামী লীগ যদি মনে করেন যে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন বা পৌরসভা নির্বাচন দিয়ে সেটা করা সম্ভব, আসলে ক্ষমতা পালাবদলের নির্বাচন একটা ইম্পর্টেন্স, আর এই নির্বাচন একটা ইম্পর্টেন্স। তো আমি মনে করি কোনোভাবেও এই জিনিসটা বাংলাদেশে অ্যাটলিস্ট কোনো মানুষও চিন্তা করবে না যে নির্দলীয় হবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আপনি গ্রামাঞ্চলে যখন হবে নির্বাচনটা, এরকম কোন দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে এমন একটা 10% মাইন্ডসেট থাকবে মানুষের, যে তারা চিন্তা করবে যে এই দল এমনি ক্ষমতায় আসবে। বাংলাদেশে কিন্তু 10% ভোট সত্যি থাকে, মানে আমি ভোটারদের উপর রেসপেক্ট দিয়ে বলছি, তারা ঝামেলায় যেতে চায় না। তারা চিন্তা করে পার্থ ভাই বিএনপি ক্ষমতায় যাবে, আপনাকে ভোট দেবো, বিকজ হি ওয়ান্টস টু হ্যাভ আ গুড রিলেশনশিপ। আপনি এলাকার কাজ করতে পারবেন, শুধু তাই না, হি ওয়ান্টস টু হ্যাভ আ গুড রিলেশনশিপ। যে সেটা করে, সেটা অনেকেই চিন্তা করে যে ভাই দুই দলই তো একই রকম, এর চেয়ে যেটা দেখি মার্কেট কি বলে সেটা চিন্তা করে দেখি।
দেখি এই ধরনের কিছু একটা আছে। আর কিছু আছে যেটা মিডিয়ার জন্য এখন তো জাতীয় ইস্যু অনেক বড় ম্যাটার করে, যেটা আমি ভাইয়ের কথায় আসবো 4টা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে। তো আমার মনে হয় জিল্লুর ভাই এই জিনিসগুলি অনেক লাস্টে না ম্যাচিউরড হয়। আপনি এটা আজকে বসে আপনি যদি আসলে চিন্তা করেন পলিটিক্যাল আনসার কিন্তু আপনি পাবেন না। আস্তে আস্তে যারা ক্ষমতায় থাকেন তার দরজা বন্ধ হয়ে যায়, জানালা বন্ধ হয়ে যায় এবং একটা করে সিপা সালারা ফেল করে। তখন দেখবেন যে হঠাৎ করে অদৃশ্য শক্তির ফোন আসে, হ্যাঁ, তখন দেখবেন সুর করে তত্ত্বাবধায়ক হয়ে যায়, নির্বাচন কমিশনও পরিবর্তন হয়ে যায়, ডিসিএসপিরা। বাংলাদেশের সবচেয়ে বিউটিফুল পার্টটা হলো যে কাউকে আপনার পরিবর্তন করতে হয় না। যিনি সবচেয়ে বড় আওয়ামী লীগার রাতারাতি তিনি সবচেয়ে বড় বিএনপি। আপনি দেখেননি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কেসটা আপনি দেখলেন না? এর আগে মাননীয় প্রধানমন্ত্রী লতিফুর রহমান সাহেবকে বসিয়েছিলেন কত চিন্তা করে, অ্যাসিড টেস্ট করে। শপথ নেওয়ার আগেই মাননীয় প্রধানমন্ত্রী ফেরত যেতে 60টা টেলিফোন লাইন কেটে দিয়েছিল, সবাইকে বদলি করে দিয়েছিল, 10 জন সচিবকে। দিস ইজ দ্য বিউটি, আপনার কাউকে পরিবর্তন করতে হবে না। যখনই বাতাস ঘুরে যাবে, সবচেয়ে বড় ডিএনএ টেস্ট করা আওয়ামী লীগ যিনি ছিলেন, যার সবাই আওয়ামী লীগ, তিনি দেখবেন সবচেয়ে বড় জিয়াউর রহমানের আপনার আদর্শ সৈনিক হয়ে যাবেন। এই ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম। তো এই জন্য আমরা মনে করি আপনি যদি আজকে পারফেক্ট আনসার চান, আপনি কখনোই আজকে পারফেক্ট আনসার পাবেন না। আপনি এই যে একটা বাতাস, এই যে মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনটা যে যতই বলুক এটা কোনো ব্যাপার না, এটা হলো যে তাহলে কি মানে জাতি হিসেবে আমরা না, জাতি যেরকম নেতাও সেরকম, এটা তো সত্যি কথা, এটা তো 100% সত্যি কথা, এটা তো 100%। আমি তোমাদের মধ্যে থেকেই নেতৃত্ব দিই, আমি তোমাদের মধ্যে, এটা তো আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। কিন্তু আরেকটা ব্যাপার হলো যেটা আমি আপনাকে বলতে চাই, দেখেন 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে জেতার পর এই ফলাফলটা আপনারা কিভাবে নিচ্ছেন? এটি কি মানে আপনাদের প্রতি সমর্থন হিসেবে আপনারা বিবেচনা করছেন, নাকি সরকারের প্রতি এক ধরনের ক্ষোভ ঘৃণার প্রকাশ বলে মনে? জিল্লুর ভাই, আপনি যতই বলার চেষ্টা করেন জিনিসটা যে এই জিনিস, আমি কিছু বলবার চেষ্টা করি, আমি বলছি, আমি বলছি আপনার কথাটা। বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা ম্যাক্সিমাম কিন্তু অন্যের নেগেটিভেই ক্ষমতায় আসে। এখন পর্যন্ত যারা বাংলাদেশে ক্ষমতায় আসছে তারা কেউ পজিটিভ ভিশন, যেই পজিটিভ ভিশন গুলি দেয় সেগুলো অনেক ভেগ, দিন বদল, ডিজিটাল বাংলাদেশ, আপনি কথা মানে সেটাকে খুব ক্যাটেগরিক্যালি আপনি বলতে পারবেন না যে এই কারণে আমি দিব। বেসিক্যালি কিন্তু এই হেট্রেট বা আপনার তাদের প্রতি যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, সেখান থেকেই কিন্তু আমরা ক্ষমতা আসি। যেমন আজকে যদি কেউ বলে যে এই 4টা সিটি কর্পোরেশনের কোনো এফেক্ট নাই, এনর্মাস অ্যামাউন্ট অফ এফেক্ট। আপনি যদি জিজ্ঞেস করেন আগে যেসব পুলিশরা আমাদের বসে স্যালুট দিয়ে তখন দাঁড়িয়ে স্যালুট দেয়, আগে যেসব সেক্রেটারি আমাদের সাথে কথা বলতো না তা এখন আমাদের সাথে কথা বলেন, এবং সব জায়গায় একটা আলাপ, বিকজ কি লেভেলে গ্যাপটা আপনি দেখেন। আপনি সিলেটে চিন্তা করেন 1 লক্ষ ভোট, খালিশপুর, খুলনা যে খালিশপুর কখনো হারিনি, সেখানে 60,000, খুলনাতে হিরণ ভাইয়ের ওখানে 20,000, তারপর লিটন সাহেবের ওখানে 61,000, এবং সিলেটে যেখানে 1 লক্ষ ভোটের ডিফারেন্স ছিল সেখানে উড়ে যায় 30,000। এখন আওয়ামী লীগ যদি একটা জিনিস, অফকোর্স পলিটিক্যালি তো আওয়ামী লীগ স্বীকার করবে না এই জিনিসটা কখনো, এবং এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজও না, আমি থাকলো না, কিন্তু আওয়ামী লীগকে আই এম শিওর রিয়েলাইজ করা আরম্ভ হচ্ছে যে না, আমাদের হোয়াট ওয়েন্ট রং। আমি বলি আপনাকে হোয়াট ওয়েন্ট রং অ্যাকচুয়ালি মিডিয়ার জন্য না, এখন জাতীয় ইস্যুগুলি এখন লোকাল ইস্যু হয়ে গিয়েছে, এখন আর কেউ বলবে না, মানে সমস্ত বিশ্বটা গ্রাম, এক্স্যাক্টলি। এখন কিন্তু একটা সব ফিঙ্গার টিপ। হ্যাঁ, আপনি কিন্তু ওখানে বসে আপনি কিন্তু রাজশাহীতে বসে দেখতে পারবেন হেফাজত ইসলামকে কিভাবে মারা হচ্ছে। আপনি ইস্যুটা তখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে যে আসলে লিটন না, কিন্তু এই কথার মধ্যে দিয়ে এটি যেমন একটি ইতিবাচক দিক, আপনি গ্রামের মানুষও পুরো দেশটা সম্পর্কে তার একটা ধারণা আছে এবং সেই হিসেবে সে বিবেচনা করছে, কিন্তু পাশাপাশি স্থানীয় সরকার তো স্থানীয় কাজগুলো করবার জন্য, এবং স্থানীয় ইস্যু যখন থাকছে না নির্বাচনের মধ্যে, তখন কি এটি সরকারের জন্য এটা আপনি কেন না, আপনি যখন আজকে এই কথাটা বলছেন, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, রনি ভাই এমপি, আমি এমপি, আমাদের রাস্তা কি, আমাদের কাজ কি ব্রিজ বানানো? নিঃসন্দেহ না। তাহলে এলাকার মানুষ তো এক্সপেক্ট করে যে আমরা ব্রিজ বানাবো, কারণ আপনারা ওইভাবে অভ্যস্ত করে তুলেছেন। আমি তাই বলছি, তো বাংলাদেশের সিস্টেমটাকে আপনি যদি এখন, আমি যদি আমার এলাকায় যে কেউ যদি আমাকে বলেন যে পার্থ ভাই আমাকে আমার ছেলের বিয়েতে আপনি আসবেন, আমি যদি না, এটা হলো ভোট নেয়ার ক্যাটাগরি, বা আপনি রাস্তা করবেন, আপনি ঘাট করবেন, অফকোর্স এটা আমরা বরাদ্দ আনবো, লোকাল উপজেলা চেয়ারম্যান আছে, সবাই আছে, কিন্তু বাংলাদেশের মানুষ এত সহজ সরল, তো মনে করে আমি ওনাকে এমপি বানিয়েছেন, উনি আমার সব প্রবলেম সলভ করে দিবেন, আমি ওনাকে মন্ত্রী বানিয়েছি, উনি মিনিমাম 2 লক্ষ চাকরি দিতে পারবেন, এবং না দিতে পারলেই আপনি চলে আসবেন। এবং আজকে একটা জিনিস প্রমাণ করে, ডেভেলপমেন্ট আপনাকে ক্ষমতায় আনবে না, ডেভেলপমেন্ট অ্যালোন উইল নট ব্রিং ইন টু পাওয়ার। যেটা সবচেয়ে বড় কথা, হিরণ ভাইয়ের কিন্তু ভোট, আমি কিন্তু পার্সোনালি চিনি, ভোট কিন্তু বেড়েছে,
42,000 ছিল আগে, 20,000 ভোট বেড়েছে। সেই তুলনায় আপনি যদি বিএনপির সবার ভোট এক করেন সেটা কিন্তু একই আছে, কিন্তু দ্যাট ওয়াজ নট ইনাফ তাকে মেয়র বানাবে। তো আমার কথা হলো এখন জিনিসটা এত গ্লোবাল হয়ে গিয়েছে যে আপনি কোথায় কি করছেন, আপনার দল, আপনি আজকে ভাই আমার তার এলাকাতে অনেক কাজ করুক বা আমি আমার এলাকাতে অনেক কাজ করুক, ঘরে ঘরে সবকিছু দিয়ে দিই, কিন্তু মানুষ জাতীয় রাজনীতির কথা চিন্তা করবে 100% মানুষ। যেমন আমি আপনাকে একটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বলি, আমি আপনাকে, আমার বাবা কিন্তু এলাকাতে অনেক কাজ, যখন মন্ত্রী ছিলেন আমার বাবা মামলাও হয়েছিল, 5,000 টিউবওয়েল ভোলাতে লাগিয়ে দিয়েছিলেন, যেহেতু ভোলায় অনেক ছিল না, সোডিয়াম লাইট লাগিয়ে দিয়েছিলেন। তো আমরা যখন কারো কাছে যাই, আমরা যখন কাউকে জিজ্ঞেস করি, তখন তারা বলে যে না আপনারা অনেক ভালো অনেক কিছু, না আমি ছাত্র দল করি বা আমি ছাত্রলীগ করি, বা দেখা যাচ্ছে উনার পার্সোনাল, উনার বাবার চিকিৎসা আমার বাবা করে দিয়েছে, উনার বাড়িতে টিউবওয়েল, রাস্তাঘাট সব, কিন্তু উনি কিন্তু আমার দল করবেন না। ধন্যবাদ দিবেন, এমনি ধন্যবাদ, আপনি খুব ভালো। দলের সময় কিন্তু মার্কা আর নৌকা। বিকজ আমি বলি, একটু সময় নিয়ে তারপর বলি, বিকজ আপনার একটা প্রফেশন আছে, আমার একটা প্রফেশন আছে, রনি ভাই একটা প্রফেশন আছে, যারা গ্রামে থাকেন, যারা এইসব এলাকা সবার, তাদের কিন্তু স্টেটাস সিম্বল হলো যে আমি আওয়ামী লীগের 7 নম্বর ওয়ার্ডের 3 নম্বর সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী জানেনও না উনি এক্সিস্ট করেন কি করেন না, কিন্তু এটা হলে তিনি পি রিয়ামিনী হোটেলে বাকি পান বা একটা রুম পান, বা এখানে আসতে পারেন, বা তা ওই যে ছোট একটা সার্কেল, সেখানে একটা আলাপ দিতে পারেন। এখানে আইদার ম্যাডামের অফিসে বা আওয়ামী লীগ অফিসের সামনে বসে তিনি তার ওয়াইফকে ফোন করতে পারেন, এখন আমি নিচে আছি, নেত্রীর সাথে দেখা হয়েছে। আসলে উনার নামে যে একটা লোক পৃথিবীতে আছেন সেটা দুই নেত্রী জানেন না। এটা হলো স্টেটাস সিম্বল। এই জন্য আমরা যত অপরাধ করি, আওয়ামী লীগের একটা, বিএনপির একটা কর্মীও পরিবর্তিত হবে না। আওয়ামী লীগ যত অপরাধ করুক, আওয়ামী লীগের একটা কর্মীও পরিবর্তিত হবে না। তার মানে কি, দ্য পারপাস অফ ডেমোক্রেসি ফেইলস, বিকজ ডেমোক্রেসি এটাই বলে তুমি ভালো কাজ করলে আমি তোমার সাথে থাকবো, তুমি খারাপ কাজ করলে আমি তোমার সাথে থাকবো না। বাট এখানে আমরা যত খারাপ কাজই করব, আমাদের সাথে কিন্তু মানুষ থাকবে, বিকজ দে হ্যাভ স্টার্টেড ওনিং ইট, যে আমি বিএনপি করি। আওয়ামী লীগ বাবা মারা গেলে ছেলের হাতে দিয়ে যায়, খবরদার তুমি আওয়ামী লীগ করবি, এটা ধরে রাখবি, তার মানে বেঈমান হয়ে যায়। নৌকা যতই সাবমেরিন হয়ে যাক, ইট ডাজন্ট ম্যাটার, ধানের শীষ উল্টায় যাক, ডাজন্ট ম্যাটার। কর্মী যারা, তারা কিন্তু সেটাই করবে, এবং সেটা তাদের জন্য অনেক, মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন আসুক। এটা আমি কাদের কথা, এটা আমি কাদের কথা বলছি, এটা বলছি যারা লোকাল কর্মী, তাদের কথা বলছি। খারাপ ভালো ওই আর্গুমেন্টে যাব না, বা দ্যাটস দ্য রিয়ালিটি। যত নিউ জেনারেশন বের হয়ে যাচ্ছে, তত আপনি আলাপ আলোচনা দেখতে পাচ্ছেন। যত একটা ব্যালেন্স জেনারেশন আছে, যারা একেও গালি দিচ্ছে, একেও গালি দিচ্ছে, বা তারা কনস্ট্রাকটিভ সমালোচনা করছে, তখন আপনি একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এছাড়া আর কিন্তু কিছুই না। আমি এখান থেকে সরাসরি, আপনি গোলাম আলী রনি উত্তর দিবেন, কিন্তু এই যে নিউ জেনারেশন নিয়ে অনেক কথাবার্তা হবে, আশাবাদ, বিশেষ করে আন্দালিব যখন কথা বলেন, বেশ নিউ জেনারেশনের পক্ষে এবং বেশ আশার জায়গা দেখতে পারেন। আসলে কি মানুষ খুব আশা দেখেছে? 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখন তরুণ তুর্কিদের তো জয় জয়কার ছিল, আপনারা যখন ক্ষমতায় এসেছেন প্রচুর ইয়াং এখন পার্লামেন্টে আছেন। আমরা যদি গত দুদিনের পার্লামেন্টের বক্তব্য শুনি, আপনারা দুজনই প্রথমবার সংসদ সদস্য এবং দুজনই বয়সে তুলনামূলকভাবে অনেক তরুণ। তো এই সংসদে যে বক্তৃতা, ইভেন তরুণরা যেসব বক্তৃতা দিচ্ছেন, দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে, সেখানে আসার কোনো জায়গা দেখা যায়? বিশেষ করে তরুণদের ঘিরে কোনো আসার জায়গা দেখা যায় কিনা? আপনি যদি ধরেন সংসদে গত কয়েকদিনে যে বক্তব্য হলো, এবং তরুণদের যে জয় জয়কার, আমরা শাহবাগের গণজাগরণ মঞ্চ দিয়ে একটা আশার সঞ্চার করেছিলেন অনেক মানুষের মধ্যে, তারও ফলাফল শেষ পর্যন্ত কি হলো? হেফাজতের সঙ্গে বিরোধ এবং হেফাজতের যে ইস্যু, সেটি 4 সিটি কর্পোরেশন নির্বাচনে এটি বড় ইস্যু। কালকে আমার 2 অতিথি ছিলেন, একজন বলছেন 20% প্রভাব বিস্তার করেছে হেফাজত ইস্যু, আর একজন বলেছেন 35% এই ইস্যুটা প্রভাব বিস্তার করেছে ফলাফলের দ্বারা। আপনার বক্তব্য? আমার বক্তব্য হলো, আমি প্রথমে একটা করে আসি, 1 নম্বর আসি। জনাব পার্থ যেটা বললেন যে সচিবালয়ের অনেক সেক্রেটারি যারা আছেন, তারা আলটিমেটলি এখন ভিন্ন চিন্তা ভাবনা করছেন, আমি এটা তার সঙ্গে একমত। আমি নিজেও দেখেছি, আপনার এই টকশোতে একাধিকবার বলেছি যে সচিবালয়ের কিছু কর্মকর্তা বা বিশেষ করে সরকারি কর্মকর্তারা আছেন, যাদেরকে কখনো দেখি নেই, চিনি নেই, জানি নেই, তারা রাতারাতি এত বড় ছাত্রলীগ হয়ে গেল, এত বড় যুবলীগ হয়ে গেল, এবং এখন আওয়ামী লীগের কর্ণধার হয়ে গেল। তাদের বঙ্গবন্ধুর প্রীতি দেখে এবং তারা এত বেশি বঙ্গবন্ধু প্রেমিক হয়ে গেছে যে আমার কাছে মনে হতো যে তার কাছ থেকে আমি যদি একটু আদর্শটা শিখতে পারতাম। এই 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের পরে এই সমস্ত যারা দালাল, এই সমস্ত যারা বাজে প্রকৃতির কর্মকর্তা, তাদের সবার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, এটা সত্য।
এটা হলো আমাদের জন্য যারা সুবিধাভোগী তারা এই 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আলাদা হয়ে গেছে, এবং তারা অনেকেই আমাদেরকে টেলিফোন করে জিজ্ঞেস করে, স্যার এরকম হলে আমরা বাঁচবো কি করে? তাই বললাম যে আপনারা তো অনেক সুন্দর বেঁচেছেন, অনেক সুন্দর পেয়েছেন, যদি যা কিছু হয় তা আমাদের সমস্যা হবে, আপনাদের কিছু হবে না, খালি ভাষাটা আর ভলিউমটা চেঞ্জ করে দিলে তো হয়ে যাবে, সমস্যা নাই। আবার পজিটিভ দিক হলো আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইড কর্মী, ওয়ার্কার, সাপোর্টার, তারা কিন্তু বুঝছে যে সামনের যে দিনগুলো আছে সেখানে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং তারা কিন্তু আত্মপ্রত্যয় নিয়ে নেমে পড়ছে, ফলে ফলাফলটা সামনের দিনে অপেক্ষা করবে। এই গেল এক। 2 নম্বর হলো যে আপনি সবার শেষে যেটি প্রশ্ন করলেন সেটি হলো যে এই যে তরুণদের ব্যাপারে আশাবাদ কি ব্যক্ত করা যাচ্ছে। তো তরুণদের যে কোনো ব্যাপারে আপনি যে তরুণটা বা যে জেনারেশনটা জাতিকে ভালো কিছু দিয়েছে, সেই তরুণদের মধ্যে 3টি জিনিস সবসময় ভালো কাজ করেছে। 1 নম্বর হলো তাদের একটা সংগ্রাম এবং সংগ্রামী ইতিহাসে একটা ধারাবাহিকতা ছিল। আমি একটু ইন্টারাপ্ট করি এবং আপনাদের দুজনের জন্য, যেহেতু এই ইস্যুটা নিয়ে আমি শিওর যে পার্থ কথা বলবেন, তরুণদেরকে আমি 2টো ক্যাটাগরিতে ভাগ করে ফেলি, যেটি খুব সমীচীন হবে। একটি হচ্ছে যারা পুরনোদের সংস্পর্শে আছে, যেমন আপনি আছেন, পার্থ আছেন। আরেকটি হচ্ছে যারা এই পুরনো বা ট্র্যাডিশনাল যে ধারাটি আছে তার সংস্পর্শে নেই, তারা একটা আলাদা ভাবে গড়ে উঠছেন বা আলাদা কোনো শক্তি, হয়তো বিজনেস সেক্টরে আছেন, অন্য সেক্টরে আছেন, বা পলিটিক্সে হয়তো চিন্তা ভাবনা করেন, লেখালেখি করেন, কথাবার্তা বলেন, কিন্তু হয়তো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হন না। এটিকে আমি একটা আলাদা ধারা হিসেবে দেখতে চাই। তাদেরকে নিয়ে আমার মূল প্রশ্নটা, আমি বলছি যে মেইন স্ট্রিমে যারা আছেন তাদের নিয়ে প্রশ্ন। আমি বলি এখানে প্রথম সমস্যা হলো যে আপনি দ্বিতীয় যে ধারাটি বললেন, অর্থাৎ যারা বিজনেস কমিউনিটিতে লিড দিচ্ছে, বিভিন্ন সেক্টরে, তারা কোনো অবস্থাতেই আমাদের রাজনীতিতে পাওয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। কেন, রাজনীতি এমন একটা বিষয়, এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এখানে আপনার একটা সহ্য করার, নেতৃত্ব দেওয়ার একটা সহজাত প্রবৃত্তি থাকতে হবে। এটা না থাকলে কেউ এখানে কাজ করতে পারে না। জনাব পার্থ বা আমি, আমাদের হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের কতগুলো জিনিস আছে যে কারণে জনগণের সঙ্গে কিন্তু আমরা একীভূত হতে পেরেছি। যাই হোক, আর দ্বিতীয়ত যে বিষয়টা আছে যে আমরা যারা রাজনীতির মূল কেন্দ্রে আছি, আমাদের জন্য ব্যতিক্রম ধর্মী কিছু করা সত্যিকার অর্থেই ভয়ানক কঠিন। কারণ আমাদের মাথার উপরে আমাদের যারা সিনিয়র আছেন, এটা অন্য যে কোনো পেশায় যারা সিনিয়র আছেন তাদের তুলনায় আমাদের সিনিয়র যারা মোর কনজারভেটিভ। আপনি যদি ধরেন একজন ডিপটি সেক্রেটারি বা একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা একজন টিওনো, তার অধীনে একটা ডিসি থাকেন, তা ডিসির সাথে একটা টিওনের যে স্বাভাবিক সম্পর্ক, আমাদের দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু আরো অস্বাভাবিক। আমরা তাদেরকে দেবতার মতো পূজ্য করি, বা আমরা অনেক সময় তাদের অনেক জিনিস জানা সত্ত্বেও তাদের সাথে কথা বলি না, সমালোচনাও করি না। তারা যা বলে প্রত্যেকটা কথার সঙ্গে কিন্তু আমরা সুন্দরভাবে মাথা ঝুলিয়ে সেখান থেকে চলে আসি। তো এই যে ব্যতিক্রম ধর্মী তাদের সাথে দ্বিমত পোষণ করে যে আমি সার্ভাইভ করব, সাস্টেইন করব, এই অবস্থা আমাদের রাজনীতিতে এখন পর্যন্ত আসেনি। আগামী দিনে যদি আসে, সেটা না আসা পর্যন্ত এই তরুণরা কিছু করবে না। আমি যদি আমার জনাব পার্থ দেবমন দেখা গেল খুব ভালো কথা বলেন টেলিভিশনে বা সংসদে, আমি খুব ভালো কথা বলি টেলিভিশনে বা ইসে, কিন্তু আমার এই কথাগুলো যদি আমার দলের মধ্যে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্যকরী করতে না পারি, আমি জিরো। আবার উনি যত কথাই বলুক না কেন, উনি যদি ওনার দলের মধ্যে বা ওনার জোটের মধ্যে এরকম 5টা ভালো জিনিস উনি যদি গর্ব করে বলতে পারেন, হ্যাঁ আমি জাতির জন্য ভালো কাজ করেছি, আমি সালমান এফ রহমান সাহেবকে তুলনায় করেছি, এই কাজ করেছি, কিন্তু আমার দলের দুর্নীতির বিরুদ্ধে আমি এই অ্যাটেম্পগুলো নিতে পারছি দলের মধ্যে, দেখবেন যে সেখানে সে পারেনি, ঠিকভাবে আমিও আমার দলের মধ্যে পারিনি। আর এটা না পারা পর্যন্ত আমরা যারা রাজনীতিতে তরুণ প্রজন্ম আছি, আমরা এখন মাঠ গরম করতেছি শুধুমাত্র। সেই মাঠ গরম করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে ভিতরে হয়তো গরম হয়ে যাবে, তার জন্য আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি জনাব পার্থ কিন্তু আরেকটা জিনিস বলছিলেন যে বাস্তব অবস্থা এবং আমাদের যে রাজনীতিবিদের যে প্রেজেন্ট কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট। যেমন একজন সংসদ সদস্য কাগজে কলমে লেখা আছে যে সে আইন প্রণয়ন করবে, কিন্তু আমরা কি করছি যে জনগণের অপার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে, সেই আকাঙ্ক্ষার লিমিটেশন নাই। আপনার বাথরুম তৈরি করা থেকে শুরু করে, প্রস্রাবখানা তৈরি করা থেকে শুরু করে, মসজিদের চাল উড়ে গেল, এরপরে অন্য এক পরিবারের দাম্পত্য জীবনের কলহ মিটমাট করার দায়িত্ব সংসদ সদস্যকে পালন করতে, এবং সেখানে ভুল হয়ে গেলে সমস্যা আছে। এবং আপনি দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক লোক আমার কাছে সকালবেলা এসে বললো যে ভাই, আপনি তো দেখে শুনে খুব ভালো মনে হয়, নামাজ কালাম পড়েন, সমস্ত কিছু করেন, তো অনেক দিন যাবত আমার স্ত্রীর সাথে আমার কথাবার্তা বন্ধ, আমি আপনার সাহায্য চাই, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর ওয়াস্তে, তার সাথে আমার কোনো মিল মহব্বত হচ্ছে না। তো এখন ভদ্রলোক এত কনফিডেন্টলি বললেন, তো আমি আবার মাথায় হাত বুলিয়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সুন্দর করে আপনার জন্য দোয়া করবো, সে আমার সিনিয়র, তো দোয়া করবো, আপনি যান।
ঠিক আছে, তারপরের দিন সকালবেলা সে আসছে হাসতে হাসতে এবং মিষ্টি নিয়ে আসছে, বলে যে ইসলাম আমার স্ত্রীর সাথে আমার কালকে রাত্রে মোটামুটি মিল মহব্বত হয়ে গেছে। সো দিস ইজ দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দে আর এক্সপেক্টিং ফ্রম এ মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, এই যে মানসিকতা, আগে যেটা বললেন যে আমাদের মানসিকতা এত ফ্ল্যাকচুয়েট করে কেন? আপনি দেখেন, আমরা যখন অহংকার দেখাই বা বড় বড় কথা বলি, সেই কথার কিন্তু সীমা পরিসীমা নেই। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, উনি লিখলেন কি, বিদ্রোহী কবিতা লিখলেন, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য। তারপর তিনি লিখলেন যে আমি ক্ষুধার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আচ্ছা, এই কথা বলার পরে পৃথিবীতে কোনো দেশের কোনো কবি এই ভাষায় লিখেননি। পিবি শেলীকে আমরা তার সমপর্যায়ে দেখি, শেলীর একটা কবিতাতে আপনি জিনিস পাবেন না। তো উনি লিখলেন যে আমি আমি একেবারে ক্ষুধার আসন আরশ ছেদিয়া মহাবিস্মিত হয়ে একদম এত কিছু করে ফেলবো। এক সপ্তাহ পরে সমস্ত কলকাতাতে শুরু হলো বিপ্লব। বিপ্লব করার পরে উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে উনি করলেন কি, দৈনিক আজাদের সম্পাদক মাওলানা আকরাম খাঁর বাসায় আসলেন। মাওলানা আকরাম খাঁ তার সাথে দেখা করবে না, যে তোমাকে মোল্লারা নাস্তিক ঘোষণা করেছে, আমি কোনো অবস্থায় তোমার সাথে দেখা করতে পারবো না, দিস ইজ ফ্যাক্ট। তখন উনি করলেন কি, তার ওয়াইফের সাথে দেখা করলেন। তো তার ওয়াইফ তাকে বলে যে ছেলেটা এত ভালো ইসলামী গান ঠান গায়, তুমি যেভাবে তাকে তার পক্ষে এটা কিছু লিখো। তখন ওই বাসায় বসে শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, এই উনি আবার ইসলামী লেখা লিখলেন এবং ফ্ল্যাকচুয়েট করার পরে সেটা দৈনিক আজাদে ছাপা হলো। তাহলে আমরা কিন্তু দেখেন কোনো একটা কথা বলে সাস্টেন করতে পারি। আমরা যখন একটা দেখা যাচ্ছে খুব একেবারে বিদ্রোহ করি, আবার রাতারাতি দেখা যাচ্ছে গর্তের মধ্যে পড়ে সে চুহা কাতারা তেরা একবারে পালিয়ে যায়। এবং আমাদের এই যে মন মানসিকতা দেখেন, যখন 1949 সনে আপনার জিন্না সাহেব আসলেন বাংলাদেশে, ঢাকা শহরের লোক ছিল 2 লক্ষ, অনলি 2 লক্ষ, কিন্তু তার যে ওই যে জনসভা রেসকোর্স ময়দানে আর যাবো না, 49 এখন আসতেছি 3 লক্ষ লোক উপস্থিত হলো। তো যেখানে শহরের লোক হলো 2 লক্ষ, লোক আসলো 3 লক্ষ। এরপরে কি হলো, আইয়ুব খান। আবার আপনি আইয়ুব পরে গেছি 49 পরে পিছনে। আইয়ুব খান যখন আসলো 50 থেকে 3টা উদাহরণ দেবো। তখন ঢাকা শহরে যে লোক ছিল 3.5 লক্ষর মতো, ওনার অনুষ্ঠানে লোক আসলো 5 লাখ। তা আইয়ুব খান সম্পর্কে পেপারে যখন জনগণ বলল, আরে বাবা মাশাআল্লাহ, কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টি ব্যান করে দিয়েছে, আর বাঙালিরা 5 লাখ লোক আইয়ুব খানকে দেখতে গেছে, গিয়ে বলল এ হলো রাজার জাত, রাজপুরুষ, দেখতে কত সুন্দর। উনি একটা হাফ ফ্লাইং শার্ট পরা ছিলেন, একটা প্যান্ট পরা ছিলেন, বলে এই লোকই আমাদেরকে ক্ষমতায়, মানে আমাদেরকে শাসন করার ক্ষমতা রাখে, ওই সমস্ত বাঙালি ঠাঙালি দিয়ে হবে না। গেল আইয়ুব খান। কয়দিন পরে আইয়ুব খানের বিরুদ্ধে সে চলে গেল। চলে যখন বেসিক ডেমোক্রেসিতে ফাতেমা জিন্নাহ হলো, আসলে ফাতেমা জিন্নাহর জনসভায় লোক হলো 7 লাখ, 7 লাখ। এবং ফাতেমা জিন্নাহ কিন্তু ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত রেলে গেছিলেন 2 দিন বসে বসে, অর্থাৎ প্রত্যেকটি স্টেশনে তাকে থামাতে হলো। তো এই যে বাঙালি, বঙ্গবন্ধুর যে কথা মতো, অর্থাৎ যখন আমরা কাউকে দিচ্ছি সর্বস্ব দিয়ে দিচ্ছি, এবং দিতে গিয়ে আবার যখন নিচ্ছি তার দেহটা এবং তার প্রাণটা সহ নিয়ে নিচ্ছি। আমি পলিটিক্যাল কথা বলি, রিসেন্ট কথা বলি, ভাই সিনিয়র মানুষ, থামানো যায় না, বলতেই থাকেন। আমি আসলে বলবো কি, আসলে মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই, আমরা নেতারাও তো তাই, আমরাও তো তাদের ওনাদের মধ্যে থেকে আসছি। সাধারণ মানুষ অনেক ভালো, ওইটা অন্য কথা যে সাধারণ মানুষ আমাদের কাছে কি এক্সপেক্ট করে না করে। তবে আমরা যখন গ্রামে যাই, আমরা যখন তাদের সাথে দেখি, তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তারা আসলেই অনেক ভালো। তারা চিন্তা করে আমরা ভোটটা দিয়েছি, এবং আশা করা দুঃখের কিছু না, বা আশা করা অপরাধের কিছু না। হ্যাঁ, আশা করতেই পারে, এটা দোষের কিছু না। আমাদের দায়িত্ব, তারা যেমন আশাও করে, আমরা যদি আবার হাত দিয়ে বলি যে আল্লাহ তাআলা যদি কোনোদিন ক্ষমতায় না আমরা করে দিব, তারা বলে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি। তারা কিন্তু এমন না যে তারা, কিন্তু ওই আশার উপরে আমরা রাগ হয়ে কাজ করতে পারবো না। আমাদের এতটুকু মাথায় রাখতে হবে যে আমরা যেখানে অধিষ্ঠিত, আমরা যেখানে বসা, আল্লাহ তাআলা উপরে তাদের ভোটের জন্যই আমরা এখানে আসছি। তা আমি মনে করি সেটাই বাংলাদেশ। আমরা অনেক কিছু আশা করি অনেকের কাছ থেকে। 300 এমপি মনে করে মন্ত্রী হবেন তাদের নেত্রীর কাছ থেকে, এবং যিনি হন না তিনি রাগ হয়ে যান যে আমি এত কিছু করলাম, আমাকে কেন বানানো হলো না। এটা স্বাভাবিক। তরুণদের নিয়ে আপনি যে কথাটা বললেন, আসলে এই কথাটা বলা যে বাংলাদেশের তরুণ না অনেক ভাগে বিভক্ত। আপনি যদি মফস্বলের তরুণদের কথা চিন্তা করেন, তাহলে তারা লাইফে কিছু করতে চান, তাদের কাছে এগুলি সেকেন্ডারি। তাদের বাবা মারা অনেক কষ্ট করে তাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, তারা একটা চাকরি খুঁজেন, তারা এখানে এসে ব্যাংকে চাকরি করবে বা কোথায় চাকরি করবে, কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে একটু সার্ভাইভ করা যায়। তাদের কাছে এত সময় নেই হোয়াট ইজ গোয়িং অন। তারা চিন্তা করে আমাদের লাভ কি হবে। এবং যখন তারা মফস্বলে দেখেন যে কোন লেভেলের ছেলেরা রাজনীতিতে আছেন, তখন তারা আরো পিছিয়ে যান যে আমরা এটা করতে পারবো না, আমি মাস্টার্স করেছি, আমি তরুণ, আমার কাজ হবে আমি আইদার বুয়েট থেকে বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কোনোভাবেও। এই জন্য আপনি দেখবেন না, তাদের কাপড় চোপড় দেখতে বুঝেছে তারা কত চেষ্টা করছে, তারা একটু
ওয়েস্টার্নাইজ বা ওই টাইপের একটা ফ্লেভার আনার জন্য, আপব্রিঙ্গিং আনার জন্য হয়তো একটু কথা বলছে, কথার মাঝে একটু ইংরেজি বলার চেষ্টা করছে, উইচ ইজ গুড, চেষ্টা করছে, এগিয়ে যাচ্ছে। এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যারা চেতনা, স্বাধীনতা বলুন বা ছবি আঁকা বা চেগুভাওরা বা বিভিন্ন ধরনের নিয়ে ব্যস্ত থাকেন এনারা। এটা একটা অন্য জগৎ, এখানে থাকেন। মোস্টলি যা গণজাগরণ মঞ্চ যেমন দেখলেন আপনি যেভাবে স্টার্ট করলো সেটাও ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল প্রোডাক্ট ইজ ডিফারেন্ট। পলিটিক্স করবে সেই প্রোডাক্ট ডিফারেন্ট। আপনি কয়টা ছেলে পাচ্ছেন যারা বলছেন আমি রাজনীতি করব? রাজনীতি, আমার কথা জেলুর ভাই, রাজনীতি করলে আপনি কিন্তু পলিটিক্যাল প্রোডাক্ট বলতে তো এখন যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে যে তার টেন্ডার নিয়ে তারা ব্যস্ত থাকেন, কন্ট্রাক্টরি করবেন, মানে পলিটিক্যালি না থাকার এর বাইরে বা বড়জোর ক্যাডার অস্ত্র তুলে ধরবেন, আপনি তো আজকেও তারপর বলতে পাচ্ছেন চাঁদাবাজি করবেন, এর বাইরে তো আসলে পলিটিক্যাল প্রোডাক্ট কি? আমার কিছু ব্যবসায়িক বন্ধু বান্ধব আছেন যারা ব্যবসা করেন, তাদেরকে আমি বলি যে আফটার 10-15 ইয়ার্স তোমরা কারোর সাথে, যারা মন্ত্রী মিনিস্টার হবে তাদের সাথে তোমরা কথা বলতে পারবে না। 15-20 ইয়ার্স তারা তোমার কথা বুঝবে না, তুমি তাদের কথা বুঝবে না। এটা সবচেয়ে বড় প্রবলেম। তো ভালো ছেলেরা অনেকদিন রাজনীতিতে আসেনি। আমি এই যে সংসদে বক্তৃতা শুনলাম বা আমি নিয়মিত শুনি, আপনারা তো থাকেনি সংসদের ভিতরে, কি দেখছি আমরা, মানে তরুণদের কাছ থেকে কি দু একটি ব্যতিক্রম আমি বলছি বাদ রাখলে কি দাঁড়ায়? না, এটা হোল কি না, এটা শুধু এই সংসদের বক্তৃতা শুনে আমরা যদি টেলিভিশনে যে স্কুল কলেজের ছেলে মেয়েদের ডিবেট দেখি, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, তাদের যে তথ্য উপাত্ত, সেটি তো ফার ফার বেটার। সংসদে তো কেউ তথ্য নিয়ে কথা বলেন না। সংসদে বলেন তারা মিনিটে 30,000। আমার তো মনে হয় যে এই যে স্কুল, এই ছেলেমেয়েরাই যদি টেলিভিশনটা দেখে, সংসদের একটা অধিবেশন দেখে, সে কি শিখবে? মানে অশালীন কিছু, যেটি অনেক সময় মানে মিনিটে 30,000 টাকা খরচ যে হয় সংসদে, এখানে যে কথাগুলি বলা হয়, যারা যুক্তি খণ্ডন করতে পারবেন না, যারা কনস্ট্রাকটিভ কিছু বলতে পারবেন না, তারা তিরস্কার করেই পুরস্কৃত হবেন। এটাই স্বাভাবিক। অন্যকে গালি দিয়ে, আমি তো বলতে পারছি না পার ক্যাপিটাল ইনকাম, গালিরও তো একটা লিমিট থাকবে। আপনার কাছে যেটা না, অঙ্গভঙ্গি, না, এটা ডিপেন্ড করে, এটা একটা অন্য ব্যাপার। এটা আপনার কাছে যে গালিটা অত্যন্ত খারাপ মনে হচ্ছে, মেবি ওনার কাছে এটা খুব নরমাল, ওনার কাছে মনে হচ্ছে না, কিন্তু যারা দেখছে তাদের কাছে ওই কথা কে চিন্তা করে? বিকজ এগুলি করেই তো বাংলাদেশের রাজনীতিতে আপনি ওই কথা চিন্তা করে তো সে এমপি হয়নি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন এমপিটা হলো, কে চিন্তা করবে? হি ডোন্ট কেয়ার। এবং আমি আমার পার্সোনাল কথা আপনাকে বলি, আমি সংসদে 20 মিনিটস একটা বক্তব্য দিয়েছি, আমি অনেককে নিয়ে কথা বলেছি। দেখেন, দৃষ্টিভঙ্গিটার কথা বলি আমি আপনাকে, দৃষ্টিভঙ্গিটাই ডিফারেন্ট আমাদেরকে। আমি কোনো, উইথ ডিউ রেসপেক্ট, কোনো মন্ত্রী মিনিস্টারকে পার্সোনালি অ্যাটাক করি না। আমি মন্ত্রণালয় নিয়ে কথা বলেছি, সেটার পরিপ্রেক্ষিতে ওনাদের নাম চলে আসছেন, যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা যে যে দুর্নীতির নামে যার আছেন। আমি ভালো বলি না, আমি খারাপ বলি, জনগণ দেখবেন এবং জনগণ ঠিক করবেন পার্থ এই কথাটা ভালো বললো বা খারাপ বলেনি। কিন্তু আমার কথার জবাবে কি আসলো? সংসদে আসলো আমার বাবা, কেউ আমাকে তুমি করে বললো, কেউ আমাকে বললো আমার বাবার সাথে রাজনীতি করেছেন। আমার কথা হলো, আপনারা কেউ যদি এক্সপেক্ট করে যে আমার বাবার সাথে রাজনীতি করেছেন, এই জন্য সংসদে আমি বিড়ালের মতো দৌড়াবার সবাইকে চাচা 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 করবো, দ্যাটস ওয়াই আই ওয়াজ নট গিভেন দ্য ভোট ফর। আমাকে তো এই জন্য সংসদ, আমি যদি ভুল কিছু বলে থাকি, আপনি দাঁড়িয়ে বলবেন যে আমার মন্ত্রণালয় নিয়ে আপনি এই কথা বলেছেন, এটা রাইট না, এবং বলে দিবে। তো হয় কি, তখন কথা আসে, বাচ্চা ছেলে এত বড় বড় কথা বলছে। আমি আপনাকে আগেও বলতাম সিলু ভাই, দিস ইজ আ ভেরি স্লিম লাইন বিটুইন ডেমোক্রেসি এন্ড বেয়াদবি। হ্যাঁ, আপনি নিজেও কিন্তু রিয়েলাইজ করবেন না যে আপনি কখন ক্রস করে ফেলছেন, এবং যখন কেউ বস্তুনিষ্ঠ কথা বলতে পারবেন না, তখন বলে বসবে ইচড়ে পাকা, তোমার বাবা তো এই করতো, তোমাকে আমি ছোট দেখেছি, তোমাকে ওই কথার তো আর আপনি জবাব দিতে পারবেন না। যার কারণে আমি কিন্তু দাঁড়িয়ে কোনো ব্যক্তিগত কৈফিয়ত আমি জবাবও দিইনি, কিন্তু জবাব দিয়ে লাভ নেই। কারণ আপনি চলে গিয়েছেন, সুরঞ্জিত বাবু আমার একটা কথা জবাব দিয়েছিলেন। আমি ওনাকে অ্যাকচুয়ালি বলেছিলাম দুইটা কারণে পদত্যাগ করার জন্য। একটা ছিল যেহেতু ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে সেটার জন্য, এবং আরেকটার জন্য। একটি উনি জবাব দিয়েছেন, আরেকটি দেননি, কিন্তু উনি রেফারেন্স নিয়েছে আমার বাবা। ডেফিনেটলি মাই ফাদার নিউ হাফ অফ দ্য মানে মোস্ট অফ দ্য পলিটিশিয়ানস, তিনি একজন পলিটিশিয়ান ছিলেন। তো এই কথা বললে তার আমি কোনো কথা বলতে পারি না। তো এটা আসলে কিন্তু দৃষ্টিভঙ্গির ব্যাপার জিলুর ভাই। নতুন যারা এসেছেন, এই যে রনি ভাই ছাড়া, পুলক ছাড়া, শাহরিয়ার ভাই ছাড়া, এই তিনজন ছাড়া আপনি কোনো আওয়ামী লীগের কোনো এমপি কে কথা বলতে দেখেছেন? আওয়ামী লীগের কোনো এমপি কোথাও যান, কোথাও কাজ করেন, বা হয়তো এলাকায় নিশ্চয়ই কাজ করেন, কিন্তু জাতীয় রাজনীতিতে আপনি কি কোনো ভূমিকা নিতে দেখেছেন? তো বেসিক্যালি তো এই দুইজন কি তিনজনই আমরা দেখি যতখানি কথা বলা হচ্ছে। আরেকটা কথা আমি বলি রনি ভাই আপনার কথায়, রনি ভাই, আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারবো না, এটা সত্যি কথা। আপনি যেটা বললেন, এটা আমরা এখানে যে কথা বলি, এই কথাটা আবার শুধু আমরা বলি না।
কথা বলার যে লোক আছে এবং মানুষকে যে বোঝানো যে এই এই প্রবলেম হচ্ছে, মেবি উই আর উইক, আমরা করতে পারবো না, বাট উই মে স্টার্ট দ্য বল রোলিং। বলটা স্টার্ট করে গেল। আজকে রনিকে দেখে, পার্থকে দেখে, মাহিকে দেখে, পুলককে দেখে, শাহরিয়ারকে দেখে যদি 5টা ছেলে মনে করে না আমি পলিটিক্স করব, রাদার দেন দুলু ফুলু হোয়াটএভার আর অন্য যে নামগুলি আছেন যে যারা পলিটিক্স একটা ব্যাড ইমপ্রেশন দিয়ে দিয়েছিল, আমি মনে করি সেটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। যে যদি মনে করেন না আমরা পলিটিক্সে আসবো, আগামীতে আমরা রাজনীতিতে ঢুকবো, অনেক টানেলের পিছনে অনেক ছোট একটা লাইট থাকলেও আছে, আমি মনে করি হয়তো আমরা পারবো না পরিবর্তন করতে, বিকজ আমাদের আগের জেনারেশন আমাদের মতো। কিন্তু আপনাদেরই কতখানি গার্ডস আছে পার্থ, যদি এখানেও আমি দু একটি ছোটখাটো ব্যতিক্রম, আমি যদি পুরো একেবারে একপেশে ভাবে বলি সেটি হয়তো ঠিক হবে না। আপনারা হয়তো অন্যের ত্রুটিটা চমৎকারভাবে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে পারেন, কিন্তু নিজেদের দুর্বলতাগুলো নিজেরা নিজেদের ফোরামে কতটা বলবার সাহস রাখেন? আমি আপনাকে সেটা আপনার কথাই বলি। না না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখুন, আমি বিরোধী দল করি, আমার দায়িত্ব হলো সরকারের ব্যর্থতার কথা বলা। বিরোধী দল নন, কারণ আপনি এখন বিরোধী দল, আপনি ভবিষ্যতে ক্ষমতায় আসবার সম্ভাবনা রয়েছে, আপনি অতীতে ক্ষমতায় ছিলেন। আমি যদি কালকে ক্ষমতায় যাই, আমার দায়িত্ব হবে কনস্ট্রাকটিভলি আমার দলের মধ্যে সেই জিনিস নিয়ে আলাপ করা, কিন্তু আমার দলকে এম্বারেস করা না। পলিটিক্স ইজ পলিটিক্স। আপনি যেমন মেডিসিন, লয়ার, পলিটিক্স মানে কিন্তু রাইট জায়গায় বসে সব সত্যি কথা বলে দেওয়া। তবে তারপর আপনি আপনাকে আপনাকে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হলো ঠিক আছে, বাট আপনি যেহেতু লয়ার সাথে একটা শব্দ আছে প্রমিস, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, তা আপনি যে জনগণের ভোট চাইবেন, অতীতে যে কারণে আপনারা বাস্তুচ্যুত হলেন, সেই ব্যাপারে জনগণের কাছে আপনার প্রমিস করতে হবে না যে এই এই দুর্নীতিগুলো আমাদের ওই ওই লোক করেছে, আমরা তাদেরকে বর্জন করলাম। আপনি দেখুন, আমি যেভাবে আমার দলের কিছু কিছু বিষয় নিয়ে খোলামেলা সমালোচনা করি, এখন আপনি কিন্তু সবসময় আওয়ামী লীগের সমালোচনা করছেন, কিন্তু আপনার জোট বা মহাজোটের যে মন্দ দিকগুলো আছে সেগুলো কিন্তু আপনি একবারও জাতির সামনে বলেননি। কেন বলেন? আমি বলছি আপনাকে, আমি বলছি আপনাকে, আমি একটু আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমি আপনাকে 3 মিনিট ফ্লোর দিয়ে দিচ্ছি, ওপেন আপনি। আচ্ছা, আমি আপনাকে জিনিসটা যে বলবি, প্রত্যেকটা প্রফেশন যেমন আলাদা, পলিটিক্সও কিন্তু একটা আলাদা জিনিস। পলিটিক্স মানে কিন্তু দাঁড়িয়ে, এটা সাংবাদিক বা অনেকে করতে পারে, আপনি এটা আমার কাজ, আমি আমার ভুলগুলি আমার মধ্যে রেখে আমি সেটাকে ঠিক করব, এট দ্য সেম টাইম আমি আপনার যে ভুলগুলি সেগুলি কনস্ট্রাকটিভলি কথা বলবো। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি আপনার দলের সমালোচনা যে করছেন, আপনার প্রপার ফোরাম হলো আওয়ামী লীগের ফোরাম, যেখানে আপনি পার্লামেন্টারি কমিটি মিটিং এ বলবেন, আপনার মন্ত্রী নিয়ে প্রবলেম থাকলে আপনি শেখ হাসিনাকে বা প্রধানমন্ত্রীকে বলবেন, আপা এটা করে। কিন্তু আপনি তো ওই দলের টিকেটে আসছেন, তাই না? তাতে করে কি আমি বলি, আমি আপনাকে বুঝাই, পলিটিক্যালি বুঝাই, তার তো দলের প্রতি কমিটমেন্ট আছে, তার কিন্তু জনগণের প্রতি আমি কিন্তু না বলছি না, জনগণের প্রতি কমিটমেন্ট থাকতে পারে, বা নট এট দ্য, আমি রনি ভাই আপনাকে বলছি, নট এট দ্য কস্ট অফ এম্বারাসিং ইউর পার্টি, দেন ইউ রিজাইন এন্ড স্টার্ট টকিং অ্যাবাউট ইট। Then you resign and start talking about it. আমি বলি no, ফাইট করে দেখলো, ওই তো এটা ভেতরে ফাইট। আমি বলছি না তিনি বলতে পারবেন না, আমিও বলি, আমিও পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি আল্লাহর নাম আল্লাহ করেছে, এই করেছে, আমরা গাড়ি ভাঙি। বাট আমার কথা হলো একটা, আমি যেটা মনে করি, কারণ এটা পলিটিক্স একটা পার্ট, আপনার সার্ভাইভ করতে হবে। আমি সত্যি কথা পার্থ বলে দিলাম, আমি ম্যাডামকে এম্বারাস করলাম, বা আমি সবাইকে এম্বারাস করে কালকে আমি নমিনেশন পেলাম না, আপনারা আমাকে অনেক বড় সুপারস্টার বানিয়ে দিলেন, আই এম গন। You have to survive in politics. বাংলাদেশে তো বছরের পর বছর, যুগের পর যুগ অনেকে সংসদে আছেন, এমপি হয়েছেন, অনেকে মন্ত্রী হন, কিন্তু তারা আসলে যদি আমরা চূড়ান্ত বিশ্লেষণ করি তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমি এক বলি, আপনার কিন্তু সিস্টেমের সাথে থেকে সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আজকে যদি আমার 50টা সিট থাকতো, 60টা সিট থাকতো, আমি শক্ত হয়ে দাঁড়িয়ে বলতে পারতাম। কালকে যদি, আমি আপনাকে বলি, কালকে যদি রনি ভাই, আই এম নট সেইং যে রনি ভাই এমপি হবে কি হবে না, আই এম নট সেইং দ্যাট, বাট কালকে যদি মাননীয় প্রধানমন্ত্রী রনি ভাইকে গুড বুকে না রাখেন, রনি ভাই এই ভোকাল কতদিন রাখতে পারবেন, কতদিন সার্ভাইভ করতে পারবেন? আই এম নট সেইং যে তিনি হতে পারেন, মেবি হি ইজ আ মাইনরিটি এমপি, একটা এমপি হয়ে তিনি থাকলেন, বাট ওটা কিন্তু অনেক, ওই পথটা অনেক কষ্টের পথ। বাট আমরা কিন্তু খুব ফার্মলি এস্টাবলিশড না। আমরা যদি কালকে যদি আমার দলের 60টা সিট থাকতো, আমি যদি আমার ঐক্যে ওই ইকুয়াল পজিশন থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে আমি আপনার সাথে ঐক্য করব না। আপনি যদি এই কোনো মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা হবে না, যেটা আমি পছন্দ করি না, যে আপনি পার্লামেন্টে নিয়ম করেন কোনো মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা হবে না, বা আমরা আমাদের ম্যানিফেস্টো 6 মাস আগে দিব, বাট আমার তো সেটা নেই। আমি যদি বলতে চাই তাহলে অনেকেই মনে করবে, যেটা অনেক আপনি অনুষ্ঠানের আগে বলেছেন আমাকে, যে অনেকেই মনে করবে বেশি কথা বলে কালকে আমাদেরকে এম্বারাস করবে। ভূমিকা রাখতে পারে, আমরা এই সংসদে দেখেছি একজন স্বতন্ত্র এমপিও তো ভূমিকা রাখতে পারে। আমি তো না বলছি না যে
কথা বলাটা একটা জিনিস, আর কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে সেখানে যদি কেউ এক্সপেক্ট করে যে আমরা বসে আমরা সব বলে দিব, ইট ইজ পলিটিক্স। আমাদেরকে গ্রো করতে হবে জিল্লুর ভাই। আমি পারছি যদি এখন পলিটিক্স থেকে ছিটকে পড়ে যাই তাহলে আমার এতদিনের কষ্ট, প্লাস আমি মনে করি এটা সবারই লস, বিকজ আমরা তো এতদিন যাবত এখানে আসছি। তো পলিটিক্সে সিস্টেমের সাথে থেকে সিস্টেম পরিবর্তন করতে হবে, অ্যান্ড পলিটিক্সের টপের সাথে ক্লোজ বুকে থাকাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। এটা কেউ অর্থের জন্য ইউজ করে, কেউ পলিটিক্যালি ইউজ করে। রনি ভাই, আমি সেটার কথা বলছি। আমি তার শেষের কথার দিকে আমি একটা ব্যাপার বলতে চাই, যে যেমন উনি যেটা বললেন যে দল এবং রাজনীতি এবং ব্যক্তিগত সমালোচনা এই কিছু কিছু বিষয় দলীয় ফোরামে হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে একটা দল বা একটা রাষ্ট্র বা একটা সমাজ যখন চলার পরে ব্যক্তির যে কিছু কর্ম আছে, যে কর্ম সে করে প্রকাশ্যে, যে কর্মটা প্রকাশ্যে করে সেই কর্মটা নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ্যে সমালোচনা তার প্রকাশ হবে। এই জিনিসটা রিমাইন্ড করবেন। আমি একদম রাইট। আপনার যদি হাওয়া ভবন সম্পর্কে জনাব তারেক রহমান খারাপ কিছু প্রকাশ্যে করে থাকেন, তাহলে আমি এই কথাটা প্রকাশ্যে বলবো। এই জিনিসটা যে সমাজে করেছে সেই সমাজ তখন সভ্য ছিল, যে রাষ্ট্রে হয়েছে সেই রাষ্ট্র তখন সভ্যতা পেয়েছে, আর যে সম্রাট এই কাজটি করেছেন বা বাদশাহ এই কাজটি করেছেন ওই বাদশাহ মহত্ব পেয়েছেন। আর প্রকাশ্যে একটা লোক খারাপ কাজ করছে, চুরি করছে, আর সেটা আমি দলের লোক হোক, ঘরের লোক হোক, যেই লোক হোক না কেন সেটা গোপন করার চেষ্টা করেছি, ওখান থেকে আমার পতন শুরু হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনাকে ডিটারমাইন করতে হবে। এখন এই কাজ করতে গিয়ে আরেকটা কথা বলা দরকার, যেটি পার্থ উল্লেখ করলেন যে নিজস্ব ফোরামে সেটি বলবার সুযোগ থাকে, তাহলে হয়তো বাইরে বলবার না। এই জিনিসটা সেটি বোধহয় নেই। না না না, ওটা আপনি কিভাবে কথাটা বলেন? না জিলু ভাই, আমি আবার একটু ক্লিয়ার করে দেই। যেমন দলীয় ফোরামে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা হলো দলীয় নীতি নির্ধারণ, পলিসি, কর্মপদ্ধতি এবং গোপনীয় যে বিষয়গুলো আছে, বা একটা বিষয় আছে যেটা প্রকাশ্যে জিনিসটা কেউ জানেনি, সমাজে কিছু জানেনি, আমি একান্ত গোপনীয়ভাবে বিষয়টা জানলাম, জেনে আমি এটা প্রকাশ্যে বলে দিলাম, যেটা আমার দল এমব্রাসিং হলো। কিন্তু দলের যদি একটা মন্ত্রী এটা গোপনে প্রকাশ্যে ভুল করলো, আমি সেটা কেন গোপনে সমালোচনা করতে যাব? বরং আমি তার বিরুদ্ধে যত মুখ খুলবো এই সমস্ত লোকদের খারাপ কাজ তত সমাজে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই কাজ করতে গিয়ে অন্য সমাজে যারা ভালো সমাজ আছে, যারা আপনি যদি ব্রিটেন ধরেন, আমেরিকা ধরেন, ইংল্যান্ড ধরেন, ইভেন আপনি যদি ভারত ধরেন, এই সমস্ত লোক পুরস্কৃত হয় দলের মধ্যে এবং সমাজে। আমাদের সমাজে উনি যে ভয়টা দেখালেন সেটা হলো যে মনোনয়ন পাবো না বা সাস্টেইন করব না। কথা আমি বললাম যে আপনি কত শক্ত স্থানে আছেন সেটা ডিপেন্ড না। একটা লোক যতক্ষণ পর্যন্ত এই ভালো কাজ করতে গিয়ে মানে রুট লেভেলে ব্যক্তিগত পর্যায়ে তার নিজস্ব স্বার্থের বিষয়টা না ছাড়তে পারবে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ভালো কথা না। এখানে স্বার্থ আসে না। এখন আমি যদি মনে করি যে একদিকে আমার নমিনেশন, একদিকে আমার পদবি, আমি আমার কথাটা বলতেছি, আমার পদ এবং পদবি, আর অন্যদিকে হলো আমার সৎ কথা, এই দুটার মধ্যে আমি কোনটা গ্রাহ্য করবো? আমি গোলাম মোল্লা রনি ব্যক্তিগতভাবে মনে করছি আমাকে ন্যায়ের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, আর পদ পদবিটা এটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এবং আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি মনে করেন যে আমি দলের জন্য ফ্রুটফুল নই, দলের জন্য ক্ষতিকর নই, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সত্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার জবান দিয়েছেন, আমাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে জ্ঞান গরিমা দিয়ে আমি যদি জানি যে এটা সত্য এবং এটা মিথ্যা, আমার প্রতিভা দ্বারা যদি জানি এই জিনিসটা আমাকে প্রকাশ্যে বলতে হবে, আমি কেন একটা জিনিস আমি গোপন রাখবো? তো সেই কাজটি থেকে আমি মনে করি আমরা যত বেশি ইয়াংদের মধ্যে, অবশ্যই একটা লিমিট থাকবে, অবশ্যই এটা আপনি যেটা বললেন যে আপনার একটা প্রোটোকল থাকবে, সব জিনিস বলা যাবে না, কিছু জিনিস বলতে হবে, কিন্তু এই জিনিসটা আমরা যত বেশি করতে পারবো আমাদের সমাজে তত তাড়াতাড়ি চেঞ্জিং আসবে। আমি আদারওয়াইজ এটা হবে একটু সময় নেই। আমি রনি ভাইয়ের কথা বলি, অফকোর্স রনি ভাইয়ের কথা বলি। রনি ভাই, ইট ইজ রাইট, আপনি যেটা বলেছেন যে আমরা সত্যি বলবো, সবই বলবো, কিন্তু আমরা কিন্তু পলিটিক্স করি, তাই না? আপনার পক্ষেও যেমন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ডাইরেক্টলি কোনো সমালোচনা করা কঠিন, আপনি যতই সত্যি কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী কি 4-4.5 বছর কোনো ভুল কাজ করেননি যদি বলতে চান, কিন্তু আপনি কিন্তু সেটাকে অ্যাভয়েড করবেন, সেভাবে আমরাও কিন্তু অ্যাভয়েড করি। ইটস নট অ্যাবাউট ট্রুথ অর লাই, অফকোর্স আমরাও সত্যি কথা বলি বলেই এই পর্যন্ত আসছি, কিন্তু আমার কথা হলো ইট ইজ আ স্ট্র্যাটেজি অ্যাজ ওয়েল, যে আপনি আপনার অবস্থানকে রেখে তাহলে তো ভবিষ্যতে আপনার কথা বলতে হবে। মানে আপনি নিজের গর্তের মধ্যে পড়ে বলা যাবে। অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন, লিখবা ঠিকানা পরিচালক তৃতীয়মাত্রা চ্যানেল আই, জিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com, 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয়মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। আর তৃতীয়মাত্রার এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকে 16
16258 ডায়াল করে শুনতে পারবেন, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন 16258-এ। ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ এবং মিস্টার মোহাম্মদ গোলাম মাওলা রনি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলীর শুরুতেই আমি দুদিন আগেই শুনলাম সংসদে অনেক সিনিয়র সংসদ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা ধরনের কৈফিয়ত দিচ্ছেন। তারা আমার একটু কৈফিয়ত দেবার আছে, কারণ আমি আমার অতিথিদের পরিচিত করবার সময় কখনোই কারো প্রতি কোনো অনুরাগ বা রাগ বিরাগ সেটি প্রকাশ করি না। আজকে এই দুই অতিথিকে পরিচিত করবার সময় আমি একটি কথা বলেছি, এটি নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন হয়তো, সে কারণে বলা যে তারা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। আমি বলেছি তাদের আমি পছন্দ করি না করি না সেটি কিন্তু আমি বলিনি। প্রথম কথা আমি বলেছি যারা টেলিভিশন দেখছেন তাদের অত্যন্ত প্রিয়। এই জনপ্রিয়তা, এই পছন্দটা কেন আমি বললাম, কেননা আমরা দর্শকদের ফিডব্যাক পাই, আর দর্শকদের আমার অতিথিদের সম্পর্কে ধারণাটা কি, দল মত নির্বিশেষে তারা দুটো আদর্শকে ধারণ করেন, কিন্তু সাধারণভাবে দলমত নির্বিশেষে পছন্দটা এই দুই তরুণের প্রতি আছে এবং হয়তো আরো এরকম অনেকেই আছেন। কিন্তু এরা এই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন কিনা ভবিষ্যতে সেটি তাদের ব্যাপার, তাদের ভবিষ্যৎ কর্মপন্থাই নির্ধারণ করে দিবে সেটি তারা পারবেন কিনা। তবে এখন পর্যন্ত যেটি মনে হয় যে তারা অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও যে রাজনীতিটা করছেন, বিশেষ করে যে ধরনের কথাবার্তা বলছেন জনগণের সামনে। আমি কথাবার্তার কথা এই কারণেই বললাম যে কথার অনুষ্ঠানে তাদের পারফরমেন্স নিয়ে আমার মূল বিবেচ্য বিষয় এবং দর্শকরাও সেটি বিবেচনায় নেন, সেই বিবেচনা থেকে বলা। দ্বিতীয় কথা যেটি আলোচকরা স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে ক্ষমতার পালাবদলটা মোটামুটি ভাবে নেগেটিভ ভোটে হয়, অর্থাৎ সবাই যে খুব ভালোবাসা পেয়ে ক্ষমতায় আসেন সেটি কিন্তু বলা যাবে না, এটি মোটামুটি ভাবে স্পষ্ট। গণতন্ত্রের যে মৌলিক উদ্দেশ্য বা সেটি ব্যর্থ হয়েছে এবং গণতন্ত্র আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। গণতন্ত্র বলতে কি বোঝায় সেটি আমরা কতটা বুঝি, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা কতটা বোঝেন, সেটি নির্ধারণের একটা যৌক্তিক সময় কিন্তু এখন। এবং সর্বশেষ যে কথাটি বলা যেতে পারে যে বর্তমান রাজনীতির চালচিত্র বিশ্লেষণ করে যেটি তারা এবং আজকের আলোচনা থেকে যেটি স্পষ্ট, আগামী দিনের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি, নির্বাচন নিয়ে যে প্রশ্ন বিতর্ক আছে সেখানে কি ধরনের সমাধান আমরা আশা করতে পারি। সমাধান হচ্ছে দুটো, একটি হচ্ছে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হতে হবে। সেই সমঝোতা এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে ক্ষমতায় রেখে নির্বাচন হতে পারে। সেই সমঝোতা এখন যারা ক্ষমতায় আছেন তারা সংবিধানটা সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে একটি নির্বাচনের দিকে যেতে পারেন। এতে করে এক ধরনের স্বস্তির সমাধান হবে, অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতার যে সংকট আছে সেটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেই সমঝোতা যদি না হয় তাহলে এটি নিশ্চিত করে বলা যেতে পারে যে ভবিষ্যৎটা দুই পক্ষের কারো হাতেই থাকবে না। এটি আমার অভিজ্ঞতা এবং আমার বিশ্লেষণ যেটি, সেটি হচ্ছে যে সমঝোতায় যদি তারা উপনীত হতে ব্যর্থ হন তাহলে ভবিষ্যৎটা দুপক্ষের কারো হাতেই, কারো নিয়ন্ত্রণেই থাকবে না। কাজে কি করতে হবে সেটি তারা নির্ধারণ করবেন। জনগণকে স্বস্তি দেবার জন্য যে কাজটুকু করা দরকার, যে উপলব্ধিটুকু নিজেদের মধ্যে আনা দরকার সেটুকু আনবেন এই প্রত্যাশা। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।